আসসালামু আলাইকুম। একদম চ্যাপ্টার 1 থেকে আমরা আলোচনা শুরু করি। আমরা সবাই জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে এবং পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে বা আবর্তন করতে থাকে। এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে কিছু ইনসাইট যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন পাওয়া যায় এবং নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকে নির্দিষ্ট কক্ষপথে, এই ইনসাইটগুলো কিন্তু পাওয়ার জন্য বহু বিজ্ঞানীর শত শত বছর ধরে গবেষণা করা লাগছে। ঠিক আছে, আমরা একটু শুরুতেই আলোচনা করব আজকে যে পরমাণুর গঠনের আজকে যে আমরা এত অ্যাডভান্সড পর্যায়ে আসছি, এত কিছু জানি, কিন্তু শুরুটা কেমন ছিল সেখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। ফার্স্টে ভাই একটা অ্যানিমেশন দেখাই। এই যে ভাই একটু আগে কথা বললাম না, যেগুলো এই জিনিসগুলো এখানে লেখা, মানে অ্যানিমেশনটা এখানে এভাবে দেওয়া যে একটা পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস এবং তার চতুর্দিকে বিভিন্ন বৃত্তাকার এবং উপবৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতে থাকবে। দেখো ভাই অ্যানিমেশনটা প্লে করি। দেখতে পাচ্ছ কি যে ইলেকট্রন বিভিন্ন বৃত্তাকার এবং উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এই আইডিয়াটা হচ্ছে একদম মডার্ন আইডিয়া, আমরা সবাই জানি, কিন্তু এই আইডিয়া পর্যন্ত আসতে আমাদের কিন্তু অনেক বিজ্ঞানীর অনেক কাঠখড় পোড়ানো লাগছে। একদম শুরু থেকে আলোচনা আমরা শুরু করি যে পরমাণুর গঠনের হিস্ট্রি বা ইতিহাস। তাহলে আমরা আলোচনা শুরু করব কি দিয়ে ভাইয়া? আলোচনা শুরু করব হচ্ছে হিস্ট্রি অফ অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে। হিস্ট্রি অফ অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের ইতিহাস। ওকে, দেখো কি বলছে, খ্রিস্টপূর্ব 500 অব্দে গ্রিক দার্শনিক লুসিপাস এবং তার স্টুডেন্ট ডেমোক্রিটাস। তাহলে লুসিপাস এবং তার স্টুডেন্ট ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক ছিলেন? তারা ছিলেন গ্রিসের দার্শনিক। যারা গ্রিস দেশের নাগরিক তাদের আসলে গ্রিক বলা হয়। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই, তারা কিন্তু কেউই কি ছিলেন না, বিজ্ঞানী ছিলেন না, তারা দুইজনই ফিলোসফার ছিলেন। তারা ছিলেন ফিলোসফার বা দার্শনিক। সো ওনাদের মতে ওনারা কি বলছেন, তাদের মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত এবং তারা এটার নাম দেন হচ্ছে অ্যাটম। এই জিনিসটা ভাই একটু আলোচনা করি যে তারা যে মত প্রকাশ করেন বা তারা যে একটা থিওরি প্রদান করেন, সেই থিওরিটাতে তারা আসলে কি মিন করছেন। তাদের ভাষ্য মতে, ধরো ভাইয়ের কাছে একটা বস্তু আছে, আমরা যে কোনো একটা বস্তু নিছি, আপাতত এই বস্তুটাকে চিন্তা করো একটা কাঠের টুকরো। কাঠের একটা টুকরো চিন্তা করো। এবার ওনারা যেটা বলছেন যে কোনো বস্তু, ভাইয়ারা আপাতত কি করছি, শুধুমাত্র একটা কাঠের টুকরা নিছি উদাহরণ হিসেবে। এই বস্তুটাকে যদি কোনো কিছু দিয়ে অসীম সংখ্যকবার স্লাইস করা হয়, মানে একটা কাঠের টুকরো আছে, তোমাকে আমি ধরো একটা তোমাকে একটা ছুরি দিলাম বা একটা তোমার হচ্ছে এই দিলাম আর কি, একটা কুড়াল দিলাম, তুমি কি করলে, এটা দিয়ে এটা প্রথমে অর্ধেক করলা, এবার অর্ধেক করে সেই অর্ধেককে আবার অর্ধেক করলা, আবার ওই অর্ধেককে অর্ধেক করলা, এভাবে করে 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 তুমি অসীম সংখ্যকবার কাঠের টুকরাটাকে তুমি চপ করতে থাকলা, কাটতে থাকলা অসীম সংখ্যকবার। প্রত্যেকবার কাটতেছো ছোট হয়ে যাইতেছে, প্রত্যেকবার কাটতেছো এটা ছোট হয়ে যাইতেছে, হইতে 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 অসীম সংখ্যকবার যখন তুমি কাটবা, মানে এটা জাস্ট একটা আইডিয়া আর কি, অসীম সংখ্যকবার যখন তুমি কাটবা, একটা পর্যায়ে তুমি গিয়ে দেখবা যে এই বস্তুটা এমন একটা ছোট্ট খণ্ডে রূপান্তরিত হয়েছে, এমন একটা ছোট্ট টুকরায় বা এমন একটা ছোট খণ্ডে যে খণ্ডটাকে আর ফার্দার বিভাজন করা যাচ্ছে না। তাহলে আইডিয়াটা কীরকম ভাইয়া, যে কোনো একটা বস্তু, সেই বস্তুকে আমি এভাবে মানে ছোট করতে 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 অসীম সংখ্যকবার যদি আমি এটাকে কেটে ফেলি বা চপ করি, এমন একটা পর্যায়ে গিয়ে আমরা পৌঁছাবো, এমন একটা কণা বা এমন একটা খণ্ডে গিয়ে যে খণ্ডটাকে আর ফার্দার কেটে ছোট করা যায় না, আর বিভাজন করা যায় না। এই যে ছোট খণ্ডটা, যেটাকে আর ফার্দার ছোট করা যাচ্ছে না, আর ফার্দার বিভাজন করা যাচ্ছে না, এইটার নাম
লুসিপাস এবং ডেমোক্রিটাস এটাকে বলেন অ্যাটম। এখন ভাই এত কিছু থাকতে ওনারা নাম এটাকে অ্যাটম দেন কেন? কারণ অ্যাটম হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, ওনার যেহেতু গ্রিসের নাগরিক, তাহলে অ্যাটমের অর্থই হচ্ছে, বাংলার অর্থ হচ্ছে অবিভাজ্য, যেটাকে আর বিভাজন করা যায় না। তাহলে বুঝতে পারতেছো ভাই, আমরা এমন একটা খণ্ডে পৌঁছায় গেছি যে খণ্ডটাকে আর ফার্দার বিভাজন করা যাচ্ছে না, অবিভাজ্য। এজন্যই ওনারা এটাকে নাম দেন হচ্ছে অ্যাটম। অ্যাটম মানে কি? অবিভাজ্য। তাহলে বিষয়টা বুঝতে পারছো যে ওনারা আসলে কি আইডিয়াটা পেশ করছেন। আইডিয়াটা হচ্ছে যে কোনো বস্তুকে যদি অসীম সংখ্যকবার, এটা একটা হাইপোথেটিক্যাল আইডিয়া আর কি, অসীম সংখ্যকবার কেটে 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 ছোট করা যায়, তাহলে আমরা এমন একটা পয়েন্টে গিয়ে রিচ করব, এমন একটা ছোট খণ্ডে, যে খণ্ডটাকে আর ফার্দার বিভাজন করা যাবে না। এজন্যই ওনারা এটাকে কি নাম দেন? অ্যাটম। অ্যাটমের বাংলা অর্থ অবিভাজ্য। ক্লিয়ার কিনা ভাই আইডিয়াটা? এটা হচ্ছে ওনাদের থিওরি, ঠিক আছে, এটা ওনাদের থিওরি, বহু আগের থিওরি। তাহলে ওনারা এটার নাম দেন হচ্ছে অ্যাটম। অ্যাটম কেন নাম দেন? এই মানে এ, এইটার অর্থ হচ্ছে নট, আর বাকি যতটুকু আছে টম, এই টম অর্থ হচ্ছে ডিভিসিবল। ডিভিসিবল মানে কোনো কিছু যেটা বিভাজন করা যায়, ডিভিসিবল। তাহলে নট ডিভিসিবল মানে কি? যেটা বিভাজন করা যায় না। ক্লিয়ার? যেটা বিভাজন করা সম্ভব নয় বা অবিভাজ্য, বা নট ডিভিসিবল। ক্লিয়ার? অর্থাৎ অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য ক্ষুদ্র কণা। ডেমোক্রিটাস ওনারা যে থিওরিটা দিচ্ছেন, এইটার প্রায় 100 বছর পরে আরও একজন খুবই বিখ্যাত গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, তো আমি শিওর যে তোমরা ওনার নাম শুনছো, উনি ওনার মানে তৎকালীন ওই টাইমটাতে উনি আসলে এত পরিমাণ বিখ্যাত ছিলেন যে উনি যা বলতেন মানুষেরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতেন। মানে ব্যাপারটা এরকম যে অ্যারিস্টটল ভাই বলছে মানে হচ্ছে এইটাই রাইট, এটার উপর আর কারো কোনো কথা নেই, ঠিক আছে, একদম তাকে মানে প্রচণ্ড দেওয়া হতো আর কি, ভ্যালু দেওয়া হতো। অবশ্যই উনি প্রচণ্ড মেধাবী ছিলেন। উনি যে ফিলোসফিটা দেন, উনি কি করেন, উনি ডেমোক্রিটাসের যে লজিকটা ছিল সেই লজিকটাকে উনি আর পাত্তা দেন না। উনি বলেন যে না, ডেমোক্রিটাসের সাথে আমি একমত না। ওনার নিজের ফিলোসফি হচ্ছে, এবার আমরা কার ফিলোসফি নিয়ে আলোচনা করতেছি, এবার ভাই বারবার এটাকে ফিলোসফি কেন বলতেছি, ঠিক আছে, এটা একটু পরে আলোচনা করব। বাট আমরা এখন অ্যারিস্টটলের ফিলোসফিটা একটু বুঝি। অ্যারিস্টটল বলছে যে না ভাই, আমরা এত কিছু বুঝি না, দুনিয়াতে যত কিছু আছে, দুনিয়াতে যত বস্তু আছে সব কিছু 4টা উপাদান দিয়ে গঠিত, ঠিক আছে, 4টা উপাদান দিয়ে, 4টা উপাদান। একটা হচ্ছে আগুন বা ফায়ার, একটা হচ্ছে পানি, ওয়াটার, একটা হচ্ছে বায়ু, এয়ার, আর একটা হচ্ছে মাটি, সয়েল। উনি বলেন যে অ্যাটম ট্যাটম কিছু নাই, দুনিয়াতে যা কিছু আছে, যা কিছু যত উপাদান আছে, যত বস্তু আছে, সবগুলো বস্তু শুধুমাত্র 4টা মৌলিক উপাদান দিয়ে গঠিত, আগুন, পানি, বায়ু, মাটি, এর বাইরে আর কিছু নেই, ঠিক আছে। এটা হচ্ছে ওনার ফিলোসফি। তাহলে ভাই একটু আগে যে বললাম যে ওনাকে মানুষ একদম মানে সেই রকম মানতেন যে অ্যারিস্টটল বলছে মানে এইটাই। সো এই যে ফিলোসফিটা, এইটা কিন্তু বহু বছর ধরে চলছে ওনার এই ফিলোসফিটা, কারণ ওনার সামনে কথা বলার মতো তখন কেউ ছিলেনই না, ঠিক আছে। সো মানুষ একদম চোখ বন্ধ করে এইটাই মেনে নিছে। এখন ভাই একটু আলোচনায় আসি যে এই সবগুলোকে আমি আসলে ফিলোসফি কেন বলতেছি, ফিলোসফি কেন বলতেছি। এর কারণ হচ্ছে ভাইয়া, ডেমোক্রিটাসের কথা ধরো বা অ্যারিস্টটলের কথা ধরো, মানে এই কথাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, মানে ওনারা কিন্তু কোনো কিছু প্রমাণ করে দেখান নাই। যেমন এই যে অ্যারিস্টটল যে কথাটা বলছেন, এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ডেমোক্রিটাস যা কথা বলছেন ওটাও কোনো প্রমাণ নেই। ওনারা দার্শনিক, তো যা ওনারা মানে চিন্তা করতেন, যা ভাবতেন, সেই অনুযায়ী ওনারা থিওরি পেশ করতেন, ঠিক আছে। সো তুমি ডেমোক্রিটাসের কথা বলো, অ্যারিস্টটলের কথা বলো, অল
অল দিস ওয়ার ফিলোসফি, ঠিক আছে, অল দিস ওয়ার মোর অফ আ ফিলোসফি দেন সায়েন্স। মানে ওনারা যে কথাগুলো বলছেন তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, ওনাদের যা মনে আসছে, যা ওনারা ভাবছেন সেই অনুযায়ী ওনারা ওনাদের থিওরি দিয়ে গেছেন, ঠিক আছে, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। তাহলে আমরা পড়লাম যে অ্যারিস্টটল কি বলছেন আর ডেমোক্রিটাস আর লুসিপাস কি বলছেন, বিষয়টা কি বোঝা গেছে? এরপরের ঘটনা কি? এরপরের ঘটনা হচ্ছে 18 শতকের প্রথম ভাগে বিজ্ঞানী আইজ্যাক নিউটন ডেমোক্রিটাসের পরমাণুবাদকে উনি সমর্থন করেন। ওই যে ডেমোক্রিটাসের কথা বলছিলেন যে কোনো একটা বস্তুকে যদি অসীম সংখ্যকবার কেটে ছোট ছোট টুকরো করা হয় তাহলে একদম এমন একটা ফাইনাল আমরা পয়েন্টে রিচ করব যে পয়েন্টে ওই খণ্ডটাকে আর ফার্দার বিভাজন করা যাবে না, এজন্যই তো ওনারা নাম অ্যাটম দিছিলেন। সো এই যে ফিলোসফির সাথে আইজ্যাক নিউটন কি করেন, উনি মোটামুটি সাপোর্ট করেন যে হ্যাঁ ডেমোক্রিটাসের কথা ঠিক আছে। তাহলে 1803 সালের পূর্বে এই ধারণাই প্রতিষ্ঠিত ছিল। সবগুলো ফিলোসফি, এখানে প্রত্যেকটা জিনিস ফিলোসফি, কোনো সায়েন্টিফিক কোনো লজিক নাই, কোত্থেকে কি আসছে ওনারা কিচ্ছু বলেন নাই, ওনারা সবগুলো হচ্ছে ফিলোসফি। ক্লিয়ার ভাইয়া? কিন্তু রেভলিউশন ঘটে হচ্ছে 1803 সালের থেকে। 1803 সালে ব্রিটিশ স্কুল শিক্ষক, ব্রিটিশ কেন বলা হয়েছে ভাই, উনি হচ্ছে ব্রিটেনের নাগরিক, মানে ইংল্যান্ডের নাগরিক আর কি, ব্রিটেনের নাগরিক। সো যে ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন পরমাণু এবং এর অস্তিত্ব সম্পর্কে আধুনিক মতবাদ পেশ করেন, যেটার সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল। সায়েন্টিফিক বেস। তাহলে আগে যারা যত কিছু বলছেন সব কিছু তো ফিলোসফি, কিন্তু 1803 সালে প্রথম ডাল্টন উনি যে থিওরি পেশ করছেন তার পেছনে উনি বৈজ্ঞানিক যুক্তি দেখাচ্ছেন, একটা সায়েন্টিফিক বেস ছিল, কিন্তু লজিক ছিল, ঠিক আছে। তাহলে পুরো ব্যাপারটা কীভাবে বুঝতে পারছো যে একদম হিস্ট্রি অফ অ্যাটমিক স্ট্রাকচার কোত্থেকে শুরু হয়েছে, সেই লুসিপাস এবং ডেমোক্রিটাস থেকে শুরু। এবার যে বলতেছি ভাই ডাল্টন উনি একটা থিওরি পেশ করছেন, তাহলে আমরা একটু দেখি যে অ্যাটমিক হাইপোথিসিস অফ ডাল্টন বা ডাল্টনের মতবাদগুলো কি ছিল। ওনার মতবাদ ছিল প্রত্যেক পদার্থ, এখন কথা হইতেছে ভাই এই যে জিনিসগুলো আমরা এখন যেগুলো পড়তেছি এখানে কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু সেই শুরুর দিকের কথা পড়তেছি, যখন পরমাণুর স্ট্রাকচার নিয়ে মানুষ জাস্ট কাজ করা শুরু করছে তখন। এখানে কিন্তু তাদের যে ফিলোসফি বা তাদের যে যুক্তিগুলো আছে এগুলোর পেছনে কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। এর মধ্যে বেশিরভাগই মডার্ন সায়েন্সে এসে আর এটার অস্তিত্বই নেই, এটাকে টোটালি ভুল প্রমাণ করা হয়েছে। এখন কথা হইতেছে ভাই যদি ভুল প্রমাণ করা হয় তাহলে আমরা পড়তেছি কেন? জাস্ট একটু চিন্তা করে দেখো, 1803 সালে এই লোক অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে একটা বৈজ্ঞানিক ভিত্তি দেন, তখন কিন্তু আজকের মডার্ন সায়েন্সের এত যন্ত্রপাতি বিজ্ঞানের এত প্রসার হয়ই নেই। তাহলে এত বছর আগে উনি একটা স্ট্রাকচার সম্বন্ধে একটা থিওরি দেন যেটা একটা বৈজ্ঞানিক ভিত্তি ছিল, যদিও অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক কিছু বাদ হয়ে গেছে পরে এসে, কিন্তু তাহলে চিন্তা করো যে ওনাদের মেধার যোগ্যতা কত বেশি, ঠিক আছে, ওনারা কতটা অ্যাডভান্সড, কতটা ট্যালেন্টেড লোকজন ছিলেন। এনিওয়ে, তাহলে আমরা প্রথম ওনার মতবাদটা দেখি। প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাকে অ্যাটম বা পরমাণু বলে। উনি বলছেন যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং ওই কণাগুলোকে অ্যাটম বা পরমাণু বলে। সেকেন্ড হচ্ছে পরমাণুসমূহ অবিভাজ্য এবং এদের ধ্বংস করা যায় না। পরমাণুসমূহকে কি করা যায় না? এটাকে ধ্বংস করা যায় না এবং সেটাকে একটা পরমাণুকে ফার্দার বিভাজন করা যায় না। এখানে তোমরা বুঝতে পারতেছো যে ভুল কোথায়। পরমাণুকে কে বিভাজন করা যায় না? পরমাণুকে বিভাজন যদি না করা যায় তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোত্থেকে পাইলাম? বিষয়টা বুঝছো? এজন্যই ভাই শুরুতেই বলে দিছি এদের অনেক সীমাবদ্ধতা আছে এবং এদের অনেকগুলো স্বীকার্য পরে একদম পুরোপুরিভাবে বাতিল হয়ে গেছে। তাহলে পরমাণু সমূহ অবিভাজ্য কার মতে? ডাল্টনের মতে। কিন্তু এখন কি এটা রাইট?
একেবারেই রং। 3 নম্বরটা উনি বলছেন যে একই পদার্থের পরমাণুগুলোর ভর ও ধর্ম একই, বিভিন্ন পদার্থের পরমাণুগুলোর ভর ও ধর্ম ভিন্ন। ধরো ভাই আমার কাছে দুইটা মৌল আছে, একটা হচ্ছে কপার মানে যেটাকে আমরা তামা নামে চিনি, আর একটা হচ্ছে গোল্ড সোনা। ওনারা বলছেন ধরো তোমার কাছে কপারের টুকরো একটা তামার টুকরো আছে, এই তামার টুকরে অসংখ্য পরমাণু আছে। অসংখ্য কি পরমাণু? কপার পরমাণু। অসংখ্য কপার পরমাণু আছে। উনি বলছেন যতগুলো কপার পরমাণু আছে প্রত্যেকটা কপার পরমাণুর ধর্ম একই, বৈশিষ্ট্য একই। আর এখানে যে গোল্ড আছে, এই একটা গোল্ড বার চিন্তা করে, একটা সোনার বার, এখানে অসংখ্য গোল্ডের পরমাণু আছে, অসংখ্য গোল্ডের পরমাণু আছে। তাহলে উনি বলছেন যে প্রত্যেকটা কপারের ধর্ম একই, এখানে প্রত্যেকটা গোল্ডের পরমাণুর ধর্ম একই, কিন্তু এদের দুইজনের মধ্যে পার্থক্য আছে। মানে এর যা স্ট্রাকচার, এর যা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আর অন্য একটা পদার্থের পরমাণুর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা এবং তাদের ভরও আলাদা। তাহলে কপারের প্রত্যেকটা কপারের স্ট্রাকচার, তার ভর, তার ধর্ম গোল্ডের স্ট্রাকচার, ভর, ধর্ম থেকে আলাদা। কে বলছেন? বলছেন হচ্ছে বিজ্ঞানী ডাল্টন। ওকে, সো এটা গেল। 4th ওয়ান ইজ একাধিক মৌলের 2 বা ততোধিক পরমাণু নির্দিষ্ট সংখ্যানুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে। আমরা জাস্ট তুমি নর্মাল পানির কথা চিন্তা করো, H2O। এখানে কি হয়? এখানে আমরা জানি এই পানির স্ট্রাকচারটা এরকম, এখানে 2টো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। তাহলে আমি যদি এখানে অনুপাতটা বের করতে চাই, তাহলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন ভাগ কত? 2:1। এটাই বলছে, দেখো জাস্ট এই জিনিসটার সাথে এটা মিলাও। একাধিক মৌলের, তাহলে একটা হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, একাধিক মৌলের 2 বা ততোধিক পরমাণু, ঠিক আছে, 2 বা ততোধিক পরমাণু নির্দিষ্ট সংখ্যানুপাত 2:1। এটা অবশ্যই অন্যান্য জিনিসের জন্য আলাদা, অন্যান্য যৌগের জন্য আলাদা, জাস্ট আমরা পানির কথা বলতেছি আর কি। নির্দিষ্ট সংখ্যানুপাতে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করে, যেটাকে আমরা পানি বলতেছি, H2O। ক্লিয়ার? এটা হচ্ছে এই চারটা ছিল ওনার, মানে ওনার স্বীকার্য বা ওনার যে মতবাদগুলো ছিল সেটা। এখন আমরা দেখব যে ওনার মতবাদের ঝামেলা কই ছিল, কি কি সীমাবদ্ধতা বা কি কি লিমিটেশন ছিল। প্রথমটা দেখো, ওকে, ডাল্টনের পরমাণুবাদ অনুসারে পরমাণু অবিভাজ্য। উনি বলছিলেন না যে পরমাণু অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে আমরা মডার্ন সায়েন্স আরও একটু যখন ফার্দার অগ্রসর হলো, তখন তো আমরা দেখলাম না পরমাণু অবিভাজ্য না, পরমাণুকেও ভাঙা যায়, পরমাণুকে বিভাজন করা যায়, এবং পরমাণুকে যদি আমি বিভাজিত করি তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো। ক্লিয়ার কি না ভাইয়া? এবার 2 নম্বরটা ছিল, উনি বলছেন যে একই মৌলের পরমাণুর ভর একই, কিন্তু আমরা আইসোটোপের মানে যখন আসলো আইসোটোপ, তখন এই কথাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। উনি কি বলছেন যে একই পদার্থ, ভাই কপারের কথা বলছিলাম না, একই পদার্থে যতগুলো পরমাণু আছে প্রত্যেকটা পরমাণুর ভর একই, ধর্ম একই। উনি তাই বলছিলেন না, কিন্তু যেই আইসোটোপের আবিষ্কার হলো তখন দেখা গেল যে না, ওনার ওই কথাটাও ভুল। যেরকম আমরা জানি হাইড্রোজেনের 3টা আইসোটোপ, 3টা আইসোটোপ। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে প্রোটিয়াম। আমরা নিশ্চয়ই জানি এটার নাম হচ্ছে প্রোটিয়াম, যার নিউট্রন সংখ্যা 0। এটা হচ্ছে ভাইয়া ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। আর এটা হচ্ছে কি? ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এবার ডাল্টন সাহেব কি বলছিলেন? বলছিলেন যে একটা মৌলের যতগুলো পরমাণু আছে প্রত্যেকটা পরমাণুর ভর একই হবে ওনার ভাষ্য মতে। কিন্তু দেখো তো ভাই, এরা 3জনই হাইড্রোজেনের পরমাণু না, এরা 3জনই কিন্তু একই মৌলের পরমাণু। কার পরমাণু? হাইড্রোজেনের পরমাণু। কিন্তু সেটা হওয়া সত্ত্বেও 3জনের ভর আলাদা। দেখো, এটার ভর সংখ্যা 1, এটার 2, এটার 3। ক্লিয়ার কি না? আচ্ছা, এই স্ট্রাকচারটা তোমরা নিশ্চয়ই বোঝো যে কীভাবে ভর সংখ্যা বুঝবো, কীভাবে পারমাণবিক সংখ্যা বুঝবো। আমি ভাই একটু লিখে দিই জাস্ট। ধরো আমার মৌলের নাম হচ্ছে এক্স, ধরো যে কোনো একটা প্রতীকী মৌল। এই মৌলের
লেফট বটমে, মানে বটম মানে নিচে, লেফট মানে বামে, তাহলে বটম লেফটে থাকে হচ্ছে জেড। এই জেডের পরিচয় কী ভাইয়া? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আমরা নিশ্চয়ই পারমাণবিক সংখ্যা জানি, কোনো একটা মৌলের যতগুলো প্রোটন থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা। আর এখানে লেফট টপে মানে বাম দিকে উঁচুতে মানে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা আমরা এখান থেকে চাইলে নিউট্রন সংখ্যাও বের করতে পারি। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে বের হয় নিউট্রন সংখ্যা। এনিওয়ে, তাহলে উনি বলছেন যে কি, তাহলে আমাদের হাইড্রোজেনের কথা চিন্তা করো। হাইড্রোজেনের একই মৌলের আইসোটোপ 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে একই মৌলের হওয়া সত্ত্বেও তাদের ভর আলাদা আলাদা না? তাহলে ভর যদি আলাদা আলাদা হয় তাদের কিন্তু বৈশিষ্ট্য বা ধর্মও আলাদা আলাদা। কিন্তু ডাল্টন কি বলছিলেন যে একই পদার্থের যে পরমাণুগুলো থাকবে এই পরমাণুগুলোর ভর এবং ধর্ম একই হবে, বাট আইসোটোপ হওয়ার পরে ওনার ওই কথা, মানে আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে ওনার এই কথাটা বাতিল হয়ে গেল। বুঝতে পারছো কি না? উনি আরও একটা কথা বলছেন যে ভিন্ন মৌলের ভরও ভিন্ন ভিন্ন হবে, কিন্তু এই জিনিসটাও মানে ক্যান্সেল আউট হয়ে গেল যখন আবিষ্কার হইল আইসোবার। আইসোবারের কনসেপ্টটা কি ভাইয়া? আইসোবারের কনসেপ্ট হচ্ছে, সহজ কথায় আমার কাছে যদি দুইটা আলাদা পরমাণু থাকে, দুটো পরমাণুর ভর সংখ্যা যদি সেম থাকে, ঠিক আছে, দুটো পরমাণুর ভর সংখ্যা যদি সেম থাকে তখন তাদের আমরা পরস্পর আইসোবার বলি। যেমন ধরো এখানে উদাহরণ দেওয়া আছে কপার আর জিঙ্কের। কপারের ভর সংখ্যা হচ্ছে 64, পারমাণবিক সংখ্যা 29, আর জিঙ্কের ভর সংখ্যা হচ্ছে 64 আর পারমাণবিক সংখ্যা 30। এবার দেখো তো ভাইয়া, কপার আর জিঙ্ক সম্পূর্ণ দুটো আলাদা মৌল না? তাদের পারমাণবিক সংখ্যাও আলাদা, একজনের 29, একজনের 30, বাট তাদের দুইজনেরই ভর সংখ্যা সেম, এরও 64, এরও 64। ডাল্টনের মতবাদ অনুযায়ী দুটো আলাদা পরমাণুর ভর সেম হওয়ার কথা না, তাদের ভর আলাদা হওয়ার কথা। কিন্তু আমরা আইসোবারের কনসেপ্টটা যে ইন্ট্রোডিউস করা হয়েছে সে দেখা গেছে যে না, এই কথার মধ্যেও ভুল আছে, যে দুটো পরমাণু হয়তো বা দুটো আলাদা কিন্তু তাদের ভর সংখ্যা সেম হইতে পারে, এটাকে তো আমরা আইসোবার বলি। তাহলে ডাল্টনের ওই কথাটাও বাদ হয়ে গেল যে আলাদা আলাদা পরমাণুর ভরও আলাদা আলাদা হবে। বিষয়টা বুঝতে পারছো কি না? তাদের কি ভর আলাদা পরমাণু হওয়া সত্ত্বেও ভর সেম হইতে পারে। এই দুইটাই হচ্ছে তার একদম জ্বলন্ত উদাহরণ। আরও আইসোবারের উদাহরণ আছে। 4 নম্বরটা হচ্ছে একাধিক মৌলের 2 বা ততোধিক পরমাণু নির্দিষ্ট সংখ্যানুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে, মানে সবসময় দুইটা মৌল যে সেম অনুপাতে যুক্ত, ব্যাপারটা এমন না। ধরো তুমি ফেরাস অক্সাইডের কথা চিন্তা করো, Fe2O3 আবার হয় Fe3O4, ক্লিয়ার কি না? তাহলে তারা কি সেম অনুপাতে যুক্ত হয়েছে? বুঝতে পারছো? এখানে মানে আয়রন আর অক্সিজেন অনুপাত 2:3, এখানে আবার 3:4। মানে সবসময় যে একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হবে ব্যাপারটা এমন না, মাঝে মাঝে সেটার কি হতে পারে, সেটার ভিন্নতাও দেখা যেতে পারে, মানে অনুপাতটা ভিন্ন হতে পারে। ক্লিয়ার? ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড তার একটা উদাহরণ। আবার এটা 1:1 হতে পারে। ক্লিয়ার? তাহলে এই গেল ডাল্টনের যত কথা ছিল সেই কথাগুলোর সীমাবদ্ধতাগুলোকে আমরা এখন দেখলাম যে কী কী সীমাবদ্ধতা। তাহলে বুঝতে পারছো ভাইয়া যে ডাল্টন যতগুলো কথা বলছিলেন তার মধ্যে বেশিরভাগই কিন্তু মডার্ন সায়েন্সে এসে বাতিল হয়ে গেছে। তাও আমরা কেন পড়তেছি? কারণ ওনারাই কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের অগ্রদূত হিসেবে কাজ করছে। ঠিক আছে, তখনের সময় এই পর্যন্ত আসাও কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। আচ্ছা, এনিওয়ে, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে ভাইয়া পরমাণুর ইতিহাসটা কীরকম, ঠিক আছে, মানে পরমাণুর গঠনের ইতিহাসটা কীরকম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো।